তো আজকের আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে স্প্রেডশিট, যেটা আমরা পড়ছিলাম। তো 9 নম্বর অধ্যায়ের যেটা টপিক রয়েছে আজকে, পারফর্মিং ক্যালকুলেশন অন ডেটা। তো সেই জিনিসটা পড়বো আমরা। তো এখানে ডেটা নিয়ে যে ক্যালকুলেশনগুলো হয় সেই সমস্ত জিনিস সম্পর্কে আলোচনা করেছে। কিছু কিছু জিনিস পড়ার ভিত্তিতে খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো দাগানো রয়েছে অলরেডি, এবং আমি বলবো সেই অনুযায়ী তোমরা দাগিয়েও নিবা তোমাদের বইয়ের মধ্যে। ঠিক আছে, কি বলেছে দেখো, ডেটা নিয়ে গণনা করা। এক্সেলে বিভিন্ন সংখ্যা ব্যবহার করে সমস্ত গাণিতিক কাজগুলি করা হয়। ডেটা নিয়ে কাজ করা আমরা প্রত্যেকেই জানি। গণনা সম্পাদন করা হলো সংখ্যাসূচক ক্রিয়াকলাপ ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা সমাধান করার প্রক্রিয়া, মানে ক্যালকুলেশন করছে। এক্সেলে গণনা করার দুটি মৌলিক উপায় বা পন্থা রয়েছে, সেগুলি হলো সূত্র এবং ফাংশন। অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে ফর্মুলা আর একটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, এই নামটা মাথায় রাখবা, দাগ দাও এখানে। সূত্র বা ফাংশন ব্যবহার করে অনেক জটিল গাণিতিক সমাধান দ্রুত সম্পন্ন করা যায়। তাহলে আমরা হচ্ছে সূত্র বা ফাংশন ব্যবহার করে কোনো গাণিতিক কাজকে খুব সহজেই করতে পারি। এক্সেলে কোনো গণনা শুরু করার জন্য সর্বপ্রথমে যে চিহ্নটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ইকুয়াল টু সিম্বল, দাগ দাও এটা। হ্যাঁ, তাহলে যে কোনো ফর্মুলা ব্যবহার করার আগে বা যে কোনো ফাংশন ব্যবহার করার আগে আমাদের এক্সেলে সবসময় ইজিক্যাল টু সাইন দিতে হবে। ঠিক আছে, তারপর বিভিন্ন সেলগুলির রেফারেন্স এবং অপারেটর ব্যবহার করতে হবে। তারপরে যে সমস্ত অপারেটর বা রেফারেন্স ব্যবহার করবো সেগুলো ব্যবহার করতে হবে। যেমন C2 প্লাস C3 প্লাস C4, তাহলে এই প্লাসগুলো হচ্ছে কি এক একটা অপারেটর, আর C2 কি এক একটা হচ্ছে রেফারেন্স, প্রত্যেকটা সেল অ্যাড্রেস। এভাবে কি করতে পারলাম আমরা, হচ্ছে C2 থেকে C4 এর যোগফল নির্ধারণ আমরা করতে পারছি। এখানে C2 C3 C4 হলো সেল এবং প্লাস চিহ্ন তো হলো গাণিতিক অপারেটর। এটা সেল হবে না, এটা হচ্ছে সেল অ্যাড্রেস হবে। ঠিক আছে, সেল অ্যাড্রেস। সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধানের জন্য এক্সেলে কতগুলি গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়। তাহলে এক্সেলে যে সমস্ত গাণিতিক অপারেটরগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যোগ, গুণ, ভাগ, বিয়োগ। তাহলে এই সমস্ত গাণিতিক অপারেটরগুলো এক্সেলে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে, সেগুলো নিচে দাগ দাও। এবার কি, একটি গণনায় অপারেটর ব্যবহার করে অনেকগুলি সেল রেফারেন্স 15 বা 20টি সেল প্রবেশ করানো অনেকটা ক্লান্তিকর। মানে মনে করো, ধরে নাও তুমি A1 থেকে তুমি চাইছো যে A10 পর্যন্ত তুমি হচ্ছে ডেটাগুলোকে সাম করবা। দেখো কত ঝামেলা, যে তোমাকে লিখতে হবে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস এই ডট ডট করে তোমাকে A10 পর্যন্ত তোমাকে লিখতে হবে। মানে ভাবো অনেকটা টাইম সাপেক্ষ বিষয়। তো সেই ক্ষেত্রে তাই এক্সেলে সহজে দ্রুত কোনো কাজ করার বিভিন্ন ফাংশন ব্যবহার করা হয়। ফর্মুলা ফাংশন ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করার প্রক্রিয়া নিচে আলোচনা করা হলো। তাহলে ফর্মুলার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের টাইম লাগছে, আর ফাংশনের ক্ষেত্রে খুব স্পিডে হয়ে যাবে। যদি আমি ইকুয়াল টু সাম লিখি, সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, আমরা হচ্ছে 10 দেবো, A1:A10, আমাদের খাটতে হলো না, অটোমেটিকলি গোটা ক্যালকুলেশনটা আমাদের ডেটা রেঞ্জটা নিয়ে নিল, এন্টার মারলে আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে ফাংশন আর ফর্মুলার মধ্যে যে বেসিক পার্থক্য রয়েছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো ফর্মুলার ফাংশনের মধ্যে বেসিক পার্থক্য কি রয়েছে। এরপরে রয়েছে এক্সেলের ডেটা রেঞ্জের নামকরণ করা। যে একাধিক তথ্যগুলো রয়েছে তাদের আমরা স্পেসিফিক নাম করতে পারি। ঠিক আছে, যে এত থেকে এত পর্যন্ত এটার একটা নাম, এত থেকে এত পর্যন্ত এটার আর একটা নাম। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। কি বলেছে দেখো, এক্সেলে ওয়ার্কশিটে একটি সেল রেঞ্জ বা ডেটা রেঞ্জের নামকরণ করা যায়। অর্থাৎ ওয়ার্কশিটে অনেকগুলি সেলে উপস্থিত ডেটাগুলির একটি গ্রুপ তৈরি করে তার নাম দেওয়া যায়। এক্সেলের ফর্মুলায় সেল রেফারেন্সের পরিবর্তে ডেটা রেঞ্জের নামও ব্যবহার করে গণনা কাজ করা যায়। দাগ দাও। তার মানে কি, যে সেল যে রেফারেন্স রয়েছে, মানে ধরে নাও A1 থেকে A10, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে একটা ডেটা রেঞ্জ। এর পরিবর্তে আমরা স্পেসিফিক এটার একটা নাম দিয়ে কোনো কাজ আমরা করতে পারি। দেখো
আমাদের হচ্ছে নেম বক্সের সাহায্যে সেই কাজটা করতে হবে। নেম বক্সে তোমাদেরকে পড়ানো হয়েছে নেম বক্সের মধ্যে কি শো হয়, নেম বক্সের মধ্যে সেল অ্যাড্রেসগুলো শো হয়। আমরা জানি যে এক্সেলে এটাকে আমাদের নেম বক্স বলা হয়। ঠিক আছে, চলো তোমাদেরকে একটা আমি দেখাই ব্যাপারটা কি বলেছে এটা, যে এক্সেলে আমাদের ডেটা রেঞ্জের নামকরণ কি করে করতে পারি। ধরে নিচ্ছি এটা নাম দিচ্ছি আমি সেলস। ঠিক আছে, সেলস। এখানে 50, 62 বা আমার ইচ্ছা মতন যে কোনো ডেটা টাইপ করলাম। ঠিক আছে, সরি 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 85, এটা একটা আমরা ডেটা টাইপ করলাম, ভালো মতন বুঝবা। এবার আমরা চাইছি আচ্ছা এইটাকে টাইপ করলাম, তোমাদের বোঝার জন্য আমি আরেকটা টাইপ করি। এবার ধরে নাও আমরা আরেকটা টাইপ করছি, ধরে নাও এটা হচ্ছে এটা আরেকটা, এটার নাম দিচ্ছি সেলস। এটাই কপি করে নিই, এটা সেলস আর এটা হচ্ছে সেলস 1। হ্যাঁ, জাস্ট বেসিক বোঝো। এখানে ডেটা আমি চেঞ্জ করে দিই কিছু, তাই আমরা ডেটা চেঞ্জ করে দিয়েছি। এবার আমরা চাইছি এই টোটাল ডেটাটার একটা শুধু নির্দিষ্ট নাম থাকবে। আমরা কি চাইছি, এই টোটাল ডেটাটার একটা নির্দিষ্ট নাম থাকবে, সেই নামটা আমাদের ইচ্ছা মতন দিতে পারি, তবে বোঝার সুবিধা অর্থে আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে সেলস। মানেটা বোঝো, আমরা যদি যোগ করতে চাই এটার, তাহলে আমরা কি করে যোগ করব। যদি যোগ করতে চাই আমরা এইভাবে যোগ করতে পারি, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু। এবার কি টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করব, এন্টার দিলে আমাদের যোগফল এটা 399 বেরিয়ে গেল, তাই তো। সেম টু সেম ভাবে এটারও আমরা যোগ করতে পারি। যদি আমরা এটার যোগ করতে চাই তাহলে আমরা এটারও যোগ করতে পারবো। খুব সহজেই আমরা হচ্ছে ফিল হ্যান্ডেলের সাহায্যে আমরা এটা যোগফলটাকে নির্ধারণ করলাম। এবার যে বিষয়টা বোঝার তোমাদের রয়েছে, যে আমরা চাইছি যে স্পেসিফিক এইটুখানির একটা নাম দিব, তাহলে আমরা কি করব, ডেটাটাকে আগে সিলেক্ট করব। ডেটাটাকে সিলেক্ট করার পরে আমরা নেম বক্সে যাব। নেম বক্সে আমাদের কি করতে হবে, যা রয়েছে ডেটাগুলো সেটাকে কেটে দিতে হবে। সেল অ্যাড্রেস শো হচ্ছে, কেটে দিলাম। আমরা এই টোটালটা যেটুকুনি সিলেক্ট করেছি টোটালটার নাম দিতে যাচ্ছি সেলস, SALES, সেলস। সেলস লেখার পর বা যে কোনো নাম লেখার পরে আমরা এন্টার দিতে হবে, তাহলে এটা একটা নাম হয়ে গেল। সেম টু সেম ভাবে এটারও আমরা একটা নাম দিতে চাইছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা নাম দিচ্ছি এটার হচ্ছে সেলস 1। এটা কিন্তু মাস্ট বি এন্টার প্রেস করতে হবে, তারপরে কিন্তু এর একটা নাম তৈরি হয়ে গেল। এবার দেখো, যখন আমরা ইকুয়াল টু সাম যখন লিখব, ইকুয়াল টু সাম লেখার পরে আমরা চাইছি যে এটার নাম কি দিয়েছি, টোটালটার নাম সেলস। দেখো এই এখানে সেলস শো হচ্ছে, তাই তো। সেলসের মধ্যে ক্লিক করলাম, দেখো সেলসের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু মানে আমাদের টোটাল রেঞ্জটা অটোমেটিকলি ভাবে সিলেক্ট হয়ে গেল। ব্র্যাকেট বন্ধ করলাম, এন্টার দিলাম, দেখো অটোমেটিকলি আমরা যোগফল নির্ণয় করতে পারলাম। মানে কি, আমরা স্পেসিফিক ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে এটা নির্দিষ্ট নাম দিলাম, এবং এটাকে কোনো গণনা পারপাসে, কোনো ক্যালকুলেশন পারপাসে খুব সহজেই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই জিনিসটাকেই আমাদের বলা হয়েছে যে সেল রেফারেন্সের পরিবর্তে আমাদের ডেটা রেঞ্জের নির্দিষ্ট নাম আমরা উল্লেখ করতে পারি। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো আর একটু ডিটেলসে দেখি। সেম টু সেম ভাবে এটার ক্ষেত্রে আমরা দেখি, ইকুয়াল টু সাম যদি করে দেখি, সরি ইকুয়াল টু সাম। এবার কি বললাম, এটার নাম কি ছিল, সেলস 1। তো আমরা সেলস 1 এর মধ্যে চুজ করি। এবার ব্র্যাকেট বন্ধ, এন্টার দিলে দেখো এটা যোগফল চলে আসলো। এবার আমরা চাইছি যে টোটাল এই দুটোর যোগফল চাইছি, তাহলে আমরা কি করে বের করতে পারি, যে কোনো ঘরে বের করতে পারি, ইকুয়াল টু সাম, ইকুয়াল টু সাম। এবার আমরা চাইছি সেলসের সাথে সেলসের সাথে আমরা হচ্ছে সেলস 1 এর যোগ করাবো। তাহলে সিম্পলি আমাদের টোটাল ডেটাকে সিলেক্টই করতে হচ্ছে না, যা শুধু একটু ট্যাপ মারছি, ট্যাপ মারলে টোটাল ডেটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং যোগফল চলে আসছে। তাহলে এটা আমরা কি বুঝলাম, যে টোটাল ডেটাকে সিলেক্টই করতে হচ্ছে না, এর নির্দিষ্ট একটা নাম দিয়ে আমরা ক্যালকুলেশন পারপাসে এটাকে ব্যবহার করতে পারছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটাকে আমরা কি করে ইউজ করছি। ঠিক আছে, এরপরে দেখো এটা হচ্ছে আমাদের নেম বক্সের সাহায্যে কিভাবে করতে পারি সেটা আমাদের এখানে বলে দেওয়া হয়েছে। সেম টু সেম একই পদ্ধতি, ডিফাইনিং নেম যেটা বলেছে, এটা সেম টু সেম একই পদ্ধতির মাধ্যমে বলা হয়েছে।
একই জিনিস, কোনো পার্থক্য নেই, কিন্তু এটা অন্য বিকল্প পদ্ধতিতে বলা হয়েছে। কি বলছে, যে সেল রেঞ্জের নামকরণ করতে হবে সেই সেল রেঞ্জ বা ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করতে হবে। তো সেম টু সেম ভাবে ধরুন আমি এখানে একটা ডেটা লিখছি, হ্যাঁ, সেলস 2, ঠিক আছে, এখানে আমরা ডেটা লিখছি, হলো। ডেটা লেখার পরে আমরা কি কি করতে বলেছে, এখানে করতে বলেছে যে যে সেল রেঞ্জের নামকরণে সেই সেল রেঞ্জ বা ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করতে হবে। তাহলে চলো এই যে সিলেক্ট করলাম। তারপরে বলেছে দেখো, ফর্মুলাস রিবনের ডিফাইনিং নেম কমান্ড গ্রুপের অন্তর্গত, তোমাদের কিন্তু ভালো মতন বলছি এই রিবন এবং কমান্ড গ্রুপের নাম কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাহলে কি বলেছে দেখো, এই যে কোথায় বলেছে, ফর্মুলাস রিবনের ডিফাইনিং নেম কমান্ড গ্রুপের ডিফাইনিং নেম ড্রপডাউন বক্সে ক্লিক করার পর নিউ নেম একটা কি শো হচ্ছে, নিউ নেম একটা হচ্ছে ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আমরা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে, এই সেলস 2 দিতে পারি কোনো মানে নেই, আমরা চাইলে যে কোনো নাম দিতে পারি। আমরা যদি চাই এটার নাম দিব হচ্ছে সাম ক্যালকুলেশন, তো সাম ক্যালকুলেশনের নাম দিতে পারি, কোনো ব্যাপার না। ওকের মধ্যে ক্লিক করব, আচ্ছা এখানে গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে, ওকের মধ্যে ক্লিক করি, তা দেখো এটার নাম সাম ক্যালকুলেশন হয়ে গেল। এবার দেখো যখন করব কি নাম ইকুয়াল টু সাম, এবার দেখো নাম দিলাম হচ্ছে সাম ক্যালকুলেশন, চলে আসলো। এবার ব্র্যাকেট বন্ধ, এন্টার, দেখো যোগফল চলে আসলো। তাহলে আমরা ডিফাইন্ড নেম থেকেও কিন্তু এই স্পেসিফিক সেল রেঞ্জকে সিলেক্ট করে আমাদের কিন্তু এর নামকরণ করতে পারি। তাহলে এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। সেম টু সেম আরও একটা পদ্ধতি রয়েছে, নেম ম্যানেজারের সাহায্যে আমাদের নাম দেওয়া কোনো মানে পার্টিকুলার ডেটাকে। সেম একই পদ্ধতি। দেখো প্রত্যেকটা পদ্ধতিতে বারবার যাচ্ছি না, কারণ সামনে পরীক্ষা, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে যেটা মাস্ট বি মাথায় রাখতে হবে যে কোন রিবনে কাজ হচ্ছে এবং কোন কমান্ড গ্রুপের সাহায্যে করতে পারছি। সেম টু সেম একই, দেখো আমাদের বলেছে ফর্মুলাস রিবনের ডিফাইনিং নেমস কমান্ড গ্রুপের মধ্যে আমাদের নেম ম্যানেজারের উপর ক্লিক করতে হবে, রাইট। তো নেম ম্যানেজারের উপর যখন ক্লিক করব, সেম টু সেম দেখো এটাকে যদি চুজ করার পর যদি নেম ম্যানেজারের উপর ক্লিক করি, সেম টু সেম দেখাচ্ছে, এখানে নিউ এর মধ্যে ক্লিক করে আমাদের আবার সেই একই উইন্ডো খুলে গেল, চাইলে আমরা নতুন নাম দিয়ে এটাকে সেভ করতে পারি। আই হোপ তোমরা কি করে নেমটা ডিফাইন করতে হয় সেটা বুঝতে পেরেছো। তোমাদেরকে পড়ার বিষয় কোন রিবনের কোন কমান্ড গ্রুপের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। এবার কি বলেছে, ডেটা রেঞ্জের নামকরণের সুবিধা। দেখো কি বলেছে, এক্সেলের নামযুক্ত সেল রেঞ্জ ব্যবহার করে একটি উল্লেখযোগ্য সুবিধা হলো যে গণনার সময় ডেটা সেট থেকে সেল রেঞ্জ সিলেক্ট করতে হবে না। মানে আমাদের স্পেসিফিক যে A1 থেকে A10 পর্যন্ত ডেটাকে সিলেক্ট করতে হচ্ছে না, জাস্ট আমরা ট্যাব মারছি, মানে নামটা হালকা করে লিখছি, ট্যাব মারছি, অটোমেটিকলি চলে আসছে। নামকৃত রেঞ্জগুলি সূত্রগুলি গতিশীল করে, মানে খুব স্পিডে কাজ করতে পারছি। নামযুক্ত রেঞ্জগুলি নেম বক্স থেকে সিলেক্ট করে ওয়ার্কবুকের যে কোনো ওয়ার্কশিটে সেই রেঞ্জগুলিকে সহজেই খুঁজে বের করে বা শনাক্ত করা যায়। মানে কি, আমরা একটা ডেটাকে শিট 1-এ তৈরি করলাম, চাইলে সেটাকে আমরা শিট 3 বা শিট 4 বা যে কোনো শিটেই ব্যবহার করতে আমরা পারি। এটা হচ্ছে এর সুবিধা রয়েছে। এবার দেখো কি বলেছে, মান গণনা করার জন্য সূত্র তৈরি করা। এক্সেলে ওয়ার্কবুকে বিভিন্ন সূত্র তৈরি করে সেই সূত্র প্রয়োগ করে বিভিন্ন মান পাওয়া যায়। এক্সেলে কিছু ফাংশন আছে যেগুলি সূত্র ব্যবহার করে বিভিন্ন মান নির্ণয় করা যায়, নিচে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এখানে পড়ার ব্যাপার রয়েছে, দেখো ফাংশন কি বলেছে, ফাংশন বা আপেক্ষক, ফাংশনের বাংলা নাম হচ্ছে আপেক্ষক, পূর্বলিখিত বিশেষ ধরনের সংকেত ফর্মুলা যাদের নির্দিষ্ট নাম রয়েছে। এক্সেলে ফর্মুলার পরিবর্তে কি ব্যবহার করা হয়, ফাংশন ব্যবহার করে সহজে ও দ্রুত গতিতে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা যায়। মানে কি, আমরা হচ্ছে যে যদি ফর্মুলা ব্যবহার করি, তাহলে ফর্মুলার ক্ষেত্রে কি আমাদেরকে অ্যারিথমেটিক অপারেটরগুলো ব্যবহার করতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় যদি ডেটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করা একটু চাপের। কিন্তু ফাংশন ব্যবহার করলে আমরা ডিরেক্ট সিলেক্ট করে নিয়ে সেই সমস্ত কাজগুলো কিন্তু খুব সহজেই করতে পারি। তাহলে এই জন্য আমরা হচ্ছে ফর্মুলার পরিবর্তে কাজটাকে যদি স্পিড করতে চাই সেই ক্ষেত্রে ফাংশন ব্যবহার করি। আর পড়ার বিষয় হচ্ছে কি, যে
ফাংশনের বাংলা নাম কি, আপেক্ষক, এবং এটা কি আগে থেকে লেখা থাকে। যেমন মনে করো কি সাম, সামের দ্বারা যোগ হচ্ছে, তার মানে এটা আগে থেকে ডিফাইন করা রয়েছে, এর দ্বারা যোগফল বা যোগ নির্ণয় করা হবে, সেটাই এখানে বলা হয়েছে। এবার দেখো কি বলেছে, গণনার কাজে সেলের মানগুলি বিভিন্ন ফাংশনে ব্যবহৃত হয়। মানে গণনার কাজ করার সময় আমাদের বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করা হচ্ছে, যাদের আর্গুমেন্ট বলে, তাদের কি বলে, আর্গুমেন্ট বলে। যে সমস্ত ফাংশনগুলো আমরা ব্যবহার করছি তাদের যে মানগুলো রয়েছে সে মানগুলোকে আর্গুমেন্ট বলা হয়। আর্গুমেন্টগুলি সাধারণত লঘু বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। যেমন মনে করো এটা হচ্ছে একটা আর্গুমেন্ট, A1 থেকে F1 একটা আর্গুমেন্ট, B1 থেকে B10 একটা আর্গুমেন্ট, মানে যে সেল রেঞ্জটা যেটা রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে আর্গুমেন্ট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই ব্যাপারটা। এবার কি কোনো কোনো ক্ষেত্রে একাধিক আর্গুমেন্টকে ফাংশনের মধ্যে কমা দ্বারা পৃথক করা হয়। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আবার ধরে নাও আমরা কোনো জিনিস যদি গ্যাপে গ্যাপে চুজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কোলন না দিয়ে, মানে কোলন কখন ব্যবহার করা হয় আর কখন কমা ব্যবহার করা হয় সেটা বুঝো। কোলন যদি ধরে নাও যদি বলা হয় A1 থেকে A1 যদি বলা হয় A100, তো প্রত্যেকটা জিনিস কমা 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 দিলে তো অনেক টাইম লাগবে। আমরা কি করব, A1 A100 যদি লিখে দিই বা আমরা যদি মাউসের সাথে ড্র্যাগ করে দিই তাহলে কি একবারে হয়ে গেল, আমাদের ঝামেলা করতে হলো না। যদি কমা কমা দিয়ে লিখতে হয় তখন আমাদের কি সমস্যা হতে পারে। তাহলে সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করতে পারি, আবার কোলনের মাধ্যমে খুব সহজেই আমরা চুজ করতে পারি। এবার এরকম হলো তোমাকে বললো যে এক্সেপশন তোমাকে শুধু A12 বাদ দিয়ে তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তখন তুমি কি করবা, A1:A11, তারপরে কমা A11 কমা তারপরে হচ্ছে A13:A100, তখন তোমাকে কমা চিহ্ন ব্যবহার করতে হবে। মানে আমাদের প্রয়োজন বা পারপাস অনুযায়ী আমরা হচ্ছে কমা ব্যবহার করি। এবার কি প্রথমে যে সেল এই ফাংশন লেখা হবে পয়েন্টার দ্বারা সেই সেলটি সিলেক্ট করতে হবে, মানে যে সেলের উপর কাজ করব সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা একটু আগে দেখে আসলাম ইজিক্যাল টু চিহ্ন টাইপ করতে হবে কোনো ফর্মুলা বা ফাংশন লেখার আগে। এরপর নির্দিষ্ট ফাংশন লিখতে হবে, যোগের ক্ষেত্রে সাম, গড়ের ক্ষেত্রে অ্যাভারেজ। এরপর প্রথম বন্ধনীর মধ্যে সেল অ্যাড্রেসটি উল্লেখ করতে হবে, যেমন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটু আগেই বললাম সেই সেল অ্যাড্রেস লিখতে হবে। ধরে নাও এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে ইজিক্যাল টু সাম C5 থেকে C10 পর্যন্ত এতটা ডেটা আমাদের চুজ করতে হবে। এরপর এন্টার চাপলে আমরা ফলাফল পেয়ে যাব। জাস্ট এক্সাম্পল আমরা এখনই দেখলাম যে ধরে নাও এখান থেকে এটা যদি আমরা যোগফল চাইছি তাহলে কি করছি, ইকুয়াল টু সাম লিখছি, সাম লেখার পর ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করছি, তাহলে দেখো ডেটা রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। এই ক্ষেত্রে যেহেতু আমি আগে থেকে নাম ডিফাইন করে রেখেছি সেজন্য সেলস 1 আসছে, ব্র্যাকেট বন্ধ করছি, এন্টার প্রেস করছি, আমাদের কিন্তু যোগফল আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো আপাতত আমি এতদূর পর্যন্ত দেখাচ্ছি, নেক্সট ক্লাসে বাদ বাকিটা দেখাবো। কি বলেছে, ফর্মুলাস রিবনের ফাংশন লাইব্রেরি, ভালো মতন দেখবা কিন্তু কোন রিবনের, ফর্মুলাস রিবনের ফাংশনাল লাইব্রেরি কমান্ড গ্রুপে ইনসার্ট ফাংশন বাটনে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে Shift+F3 চেপে ইনসার্ট ফাংশন ডায়লগ বক্স থেকে কোন বিভাগে কি কি ফাংশন আছে তা সেগুলি নিয়ে কাজ করা যায়। তাহলে তোমাদেরকে জানতে হবে যে ইনসার্ট ফাংশন কোন শর্টকাট কির সাহায্যে আমরা বের করতে পারি এবং কোন রিবনের কোন কমান্ড গ্রুপে এটা থাকে। ঠিক আছে।